নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা হট সিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে বঙ্গে এসআইআর মানে নির্বাচন কমিশন যে এসআইআর বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু করার জন্য কিন্তু তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বিএলওদের ট্রেনিংও হয়ে গেছে। কিন্তু এই এসআইআর নিয়ে এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কিন্তু তোলপাড় এই মুহূর্তে বঙ্গের রাজনীতি। শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুতেই এসআইআর যাতে নির্বিঘ্নে নির্বাচন কমিশন না করতে পারে তার জন্য কিন্তু বিভিন্ন রকমভাবে চারিদিক থেকে চেষ্টা করছে। আর অন্যদিকেও প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু একদম দৃঢ় যে এসআইআর হবেই। এখন আমাদের আজকের পর্ব ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা মনে করছি, কেন বিস্তারিত আপনারা জানবেন পরে যখন বিশ্লেষণ হবে, বিস্তারিতভাবে আপনারা শুনবেন। এসআইআর যদি নির্বিঘ্নে পশ্চিমবঙ্গে না করতে পারে নির্বাচন কমিশন, তাহলে ভোটের আগে রাষ্ট্রপতি শাসন কি জারি হতে পারে পশ্চিমবঙ্গে? সব থেকে বড় প্রশ্ন এখন এইটা। আর যদি সেটা হয় তাহলে কি হতে যাচ্ছে? রাষ্ট্রপতি শাসন জারি তো মুখের কথা নয়, কিন্তু কি পরিপ্রেক্ষিতে, কোন কনটেক্সটে হতে পারে, কেন হতে পারে, কিভাবে হতে পারে, তার তোড়জোড় কি দিল্লিতে শুরু হয়েছে? এই নিয়ে কিন্তু আমাদের আজকের প্রধান টপিক থাকবে, তার সঙ্গেও আরও অনেক ইম্পর্টেন্ট টপিক থাকবে। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, হট সিটে হট টকে যার বিশ্লেষণ আপনারা শোনেন, প্রচুর মানুষজন আপনারা রিয়াক্ট করেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা কমেন্ট করেন, আপনারা জানান, জানতে চান। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। প্রথমে যেটা শুরু করলাম অর্কদা, বঙ্গে রাষ্ট্রপতি শাসনের কোনো রকম পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, এরকমও শোনা যাচ্ছে যে যদি এসআইআর নির্বিঘ্নে এখানে না করা যায় কি হতে পারে অর্কদা? দেখুন, ভারতের সংবিধান ভারতের নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে। সংবিধানের 324 এবং 326 ধারা কেউ যদি গুগল করে দেখে নেন, সেখানে স্পষ্ট বলা আছে নির্বাচন কমিশন কি কি করতে পারে নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকার জন্য। বেশ। আর জনপ্রতিনিধিত্ব আইন 1950 তার বিভিন্ন ধারায় বলা আছে যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হলে নির্বাচন কমিশন যাদেরকে সেই তালিকা সংশোধনের কাজে নিয়োজিত করবে তারা, তাদের ভূমিকা কি হবে, তাদের দায়বদ্ধতা কাদের কাছে থাকবে, পরিষ্কার করে বলা আছে। এখন প্রশ্ন হলো, আমাদের রাজ্য সরকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে বাধা দিতে চাইছে। শুধু আমাদের রাজ্য সরকার নয়, আইএনডিএ জোটের যারা যারা আছে তারা সবাই। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। যেভাবে মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, বলছেন যে বিএলওরা রাজ্য সরকারের কর্মচারী, নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, ডিএমদের রুদ্ধদ্বার বৈঠক করেছেন, সেখানে মোবাইল ফোন নিষিদ্ধ ছিল। যেভাবে মুখ্যমন্ত্রীর উত্তরাধিকারী অভিষেক হুমকি দিচ্ছেন, তো অবশ্য এ মাঝে মধ্যেই হুমকি দেয়, একে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো দরকারই নেই। বাংলার অনুপ্রাণিত সংবাদ মাধ্যম একে বড় নেতা বলে দেখে। আমি ব্যক্তিগতভাবে একে কোনো নেতা বলে মনেই করি না। বেশ। তার কারণ একজন নেতা হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা এই যুবাটির নেই। প্রথম কথা, মাঠে নেমে রাজনীতি করে মানুষের আস্থা অর্জন করতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে মাঠে নামেননি। তিনি হেলিকপ্টার করে এসছেন, লিফটে করে উঠেছেন। ছাত্র রাজনীতি করেননি, বিরোধী রাজনীতি করেননি, রাস্তায় দাঁড়িয়ে পুলিশের মোকাবিলা করেননি। তিনি আবার কিসের নেতা? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত। যাই হোক, তো এই দুজন নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব বলছে। আবার নির্বাচন কমিশন দেশের সংবিধান অনুযায়ী প্রভূত ক্ষমতার অধিকারী। আবার আমাদের রাজ্য সরকার সংবিধান হাতে শপথ নিয়েছে। তাহলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধান প্রদত্ত কাজ করতে যদি একটা রাজ্য সরকার না দেয়, তখন নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে জানাতে পারে বিষয়টা, কারণ রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান। বেশ। তিনি রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকারের কাছেও জানতে চাইতে পারেন যে করণীয় কি। হতেই পারে তেমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলো, তাহলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটাও রাষ্ট্রপতির শাসনে হবে এবং তারপরে ভোটও হবে। যদি
রাজ্য সরকার সম্পূর্ণরূপে অসহযোগিতার রাস্তায় যায়, তবেই এটা নির্বাচন কমিশন চূড়ান্ত পদক্ষেপ হিসাবে নিতে পারে। বেশ। এখন পুরোটাই নির্ভর করছে রাজ্য সরকার কতটা সহযোগিতা করবে নির্বাচন কমিশনের সঙ্গে। ওর কথা এখানেই আমার পরবর্তী প্রশ্ন থাকবে। ইতিমধ্যে কিন্তু একজন আত্মহত্যা করেছেন, এরকম খবর আসছে যে বাংলাদেশ থেকে আগে এসছে পশ্চিমবঙ্গে, কলকাতায়, খাস কলকাতায়, এবং শাসক দলের নেতারা বলছেন যে বিজেপি আতঙ্কিত করছেন মানুষজনকে, যাতে যেভাবে এসআইআর হবে। কিন্তু আমার প্রশ্ন ওর কথা, এসআইআর তো আগেও হয়েছে, তাহলে আগের এসআইআর আর এইবার এসআইআর মধ্যে পার্থক্যটা কোথায়? মিথ্যা ন্যারেটিভ তৈরি করছে, এসব কথার কোনো গুরুত্বই নেই। যিনি আত্মহত্যা করেছেন তিনি এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা করেছেন, কে বলবেন? তার বাড়িতে তো মন্ত্রী গেছেন, গিয়ে বলছেন। এগুলো তো ইস্যু তৈরি করার চেষ্টা। প্রথম কথা, ভদ্রলোক তো হিন্দু, তা হিন্দুরা তো কখনো নাগরিকত্ব বাতিল হবে না, তিনি যত সালেই আসুক না কেন। কারণ বাংলাদেশ এটা ইসলামিক দেশ, সেখানে ধর্মীয় কারণে মুসলমানরা কখনো নিপীড়নের শিকার হতে পারে না, হিন্দুরাই তো শিকার হবেন নিপীড়নের যদি হন, এবং সেই জন্য সিএএ চালু করা হয়েছে। এই তো ভদ্রলোক তো 71-72 সালে এসছেন, সে বহুকাল আগে। এটা অন্য কোনো ঘটনা আছে, তৃণমূল ঘোলা জলে মাছ ধরতে চায়। তৃণমূল নেতারা বলছেন যে এই দায়ভার বিজেপির, আবার বিজেপি বলছে তাহলে এসএসসি আর ডি এর দায়ভার তৃণমূল লীগ। মানে এইগুলো তো ন্যারেটিভ তৈরি করার। অবশ্যই এসএসসির দায়ভার তো তৃণমূলের, দিয়ে দিচ্ছে না, তৃণমূল দিতে চাইছে না, সরকার দিতে চাইছে না, এর মধ্যে তো অস্পষ্টতা কিছু নেই। এগুলো ন্যারেটিভ তৈরি করার বিষয়, তাছাড়া আর কিছু নয়। বেশ, আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক থাকছে হট সিটে হট টকে, যা আপনারা শুনবেন এবং জানবেন। ছোট ছোট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক, এবং অন্যান্য পর্বের মতো আমাদের সঙ্গে আছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রকাশ সরকার। অর্কদা, নিজের ছায়াকে বিশ্বাস করতে পারছেন না মুখ্যমন্ত্রী, আপনি বলছেন। কোন কোন কন্টেস্টে বলছেন? চতুর্দিকে যা হচ্ছে তাতে মুখ্যমন্ত্রী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, ইস্যু খুঁজে পাচ্ছেন না। খড়কুটোর মতো ওই বাংলা ভাষার উপর আক্রমণ, বাঙালির উপর আক্রমণ, এইসব বিষয়কে তুলছেন, কিন্তু এইসব বিষয়গুলো মানুষের মধ্যে কোনো সাড়া ফেলছে না। তিনি মরিয়া হয়ে আছেন যে কোনো মূল্যে একটা বিষয় এমনভাবে তুলতে যেটা মানুষকে ছুঁয়ে যায়, কিন্তু কোনো বিষয়টাই মানুষকে প্রভাবিত করছে না, আন্দোলিত করছে না। বরঞ্চ এই সরকারের বিরুদ্ধে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করার অভিযোগ উঠেছে। বেশ, আরও নানাবিধ দুর্নীতি, তারপরে তোষণ, তা 15 বছর ক্ষমতায় আসছে, চাকরি নেই, শিল্প নেই, সর্বস্তরে দুর্নীতি, এর জবাব তো দিতে হবে। এর জবাব তো নেই, পজিটিভ কিছু নিয়ে তো মানুষের কাছে যেতে পারছে না। সেই জন্যই বলছে বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, যেগুলো সম্পূর্ণ মিথ্যা ন্যারেটিভ। বাঙালি কোথাও আক্রান্ত হয়নি, হচ্ছে না, হবেও না। কিন্তু বাংলাদেশিরা বাংলা ভাষায় কথা বলে, তারা যদি অনুপ্রবেশ করে এই জনসমুদ্রে মিশে যায় এবং পরিচয়পত্র তৈরি করে বলে ভারতের নাগরিক, তাদেরকে চিহ্নিত করে তাড়াতে হবে। ভারত কোনো ধর্মশালা নয়। কিন্তু ওর কথা, বেশ কিছু পরিযায়ী শ্রমিক কিন্তু বিশেষ করে মহারাষ্ট্র, পাঞ্জাব, সেখানে কিন্তু তৃণমূল প্রতিনিধি দল পাঠাচ্ছে সেখানে। পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বাংলা কথা বললেই বলছে বাংলাদেশি বলে যাদেরকে সন্দেহ করা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করছেন পরিযায়ী শ্রমিকরা। তারাই সেখানকার প্রশাসনকে খবর দিচ্ছেন যে এরা বাংলাদেশি হতে পারে। নইলে প্রশাসনের পক্ষে সম্ভব নয় এভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খুঁজে বার করা। কারণ ভারতীয় শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে আছেন পরিযায়ী হিসাবে, তারাই কিন্তু বাংলাদেশিদের আইডেন্টিফাই করে দিচ্ছে। কারণ বাংলাদেশিরা অবৈধভাবে ঢুকে জনসমুদ্রে মিশে গিয়ে ভারতীয় শ্রমিকদের রুটি রুজিতে থাবা বসাচ্ছে। সেটা যাতে না হয় সেই জন্য ভারতীয় পরিযায়ী শ্রমিকরা, বাঙালি পরিযায়ী শ্রমিকরা যারা ভারতীয় নাগরিক, তারাই এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিনিয়ে দিচ্ছে। কোথাও কি ওর কথা, এই যে আগে হিন্দুত্ব নিয়ে আপনি এ নিয়ে আগে আমরা অনুষ্ঠান করেছি, হিন্দু হিন্দু ভাই ভাই, ওই ন্যারেটিভকে কি কাউন্টার করে ঘুরিয়ে দেওয়ার জন্য কি এখন এই বাঙালি অস্মিতার উপরে, আবেগের উপরে তৃণমূলের কোনো আবেগ কিছুই হচ্ছে না। এগুলো তৃণমূল ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য করছে। এটা কার্যত বুমেরাং হবে। বাঙালি কোথাও আক্রান্ত হচ্ছে না, কোথাও ভাষা সন্ত্রাস হচ্ছে না। এগুলো তৃণমূলের তৈরি করা ভাষ্য, এই ভাষ্য বাঙালি গ্রহণ করছে না। ওকে, ওর কথা আপনি বলছেন যে তৃণমূলকে বাঁচাতে আবার আসলে বামেরা, তৃণমূলকে বাঁচাতে আবার আসলে কিভাবে? সিপিএম যা, তৃণমূলও তাই। পরিযায়ী শ্রমিক, বাংলা ভাষার উপর হেনস্থা নিয়ে তৃণমূলও সরব হচ্ছে, সিপিএমও সরব হচ্ছে। সিপিএম একদিন বাদে বলছে, তৃণমূল একদিন পরে বলছে, তৃণমূল একদিন আগে বলছে। দুজনেরই ভাষ্যটা সমান।
হ্যাঁ, পরিযায়ী শ্রমিক বাংলাদেশি পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার কাজ তো সমর্থন করা উচিত। এখানে ভাষা তো কোনো ফ্যাক্টর নয়। হ্যাঁ, বাংলাদেশি থাকবে কেন এখানে? এটা তো ধর্মশালা নয়। কিন্তু সিপিএম এর নেতাদের তো এই বিষয়গুলো আছে না। প্রথম কথা, ওরা গাঁজা নিয়ে ভীষণ গলা ফাটায়, রাস্তায় নামে, মিছিল করে। আবার বাংলাদেশি হিন্দুরা যখন আক্রান্ত হয় মুখে কুলু পেটে থাকে। এই যে সিপিএম এর যে রাজ্য সম্পাদক, তাকে কি খুব একটা অসাম্প্রদায়িক বলা যায়? এই প্রশ্নটা থাকবেই। অনেকেই বলেন যে তিনি অসাম্প্রদায়িক তো ননই, তিনি ছদ্ম সেকুলার। না হলে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে তিনি ভোটে দাঁড়াতে যেতেন না, অন্য কোনো জায়গা খুঁজে পেলেন না, জনবিন্যাসের সুবিধা নিতে গিয়েছিলেন। তো এদের দ্বিচারিতা সর্বত্র। ওরা তো শূন্য থেকে তো মহাশূন্যে যাবে এবং প্রাপ্ত ভোটের হার 2% থেকে বেশি হবে না। এরা যে তৃণমূলের ভাষায় কথা বলছে, বাংলার তৃণমূল বিরোধী জনতা জানে। তাই এদেরকে ভোট দেওয়ার অর্থ সিপিএম এর লোকজনও জানে যে তৃণমূলের হাতকেই শক্ত করা। সুতরাং এদের অস্তিত্ব তো বিলীন হয়েই গেছে। যতদিন যাবে এরা লুপ্তপ্রায় প্রজাতিতে পরিণত হবে। বেশ, অর্কদা, সমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, তাহলে এই জুটির ওপর ভর করে বিজেপি 2026 এগোচ্ছে। এই জুটি কি বাজিমাত করতে পারবে? সেটা তো পরের কথা, কিন্তু একসঙ্গে তো তারা এগোচ্ছেন, তালমিল ভালো আছে। সমীকবাবু যুক্তিসঙ্গত কথা বলেন, শুভেন্দুবাবুর মধ্যে আক্রমণাত্মক ভাবটা বেশি, কিন্তু দুজনের বক্তব্যের সুর কিন্তু একই। এবং সমীকবাবু কেউ বহিরাগত বলবেন না, তিনি একেবারে খাঁটি বাঙালি, এই কলকাতা হাওড়ার বাঙালি। তিনি বাঙালি, শহুরে বাঙালি, মধ্যবিত্ত উচ্চবিত্ত বাঙালির সঙ্গে কানেক্ট করতে পারবেন। আর শুভেন্দুবাবু যে মাস লিডার, সারা রাজ্যে ছুটে বেড়াচ্ছেন। তাই এই যুগলবন্দি তো খুব ভালো হয়েছে। বিজেপির কারুরই সমীকবাবুর সভাপতি হওয়া নিয়ে আপত্তি নেই, কারণ তিনি 1974 সাল থেকে আরএসএস এর সঙ্গে যুক্ত, বিজেপির পুরনো কর্মী। বেশ, অর্কদা, এবার আমরা ডিএর আমরা একটু আসবো, শেষের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। ডিএ কিন্তু আজকে শুনানি হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে আগামীকাল করা হয়েছে এবং কোর্টের ইম্পর্টেন্ট অবজারভেশন, রাজ্য সরকার সময় চেয়েছে। কোর্ট বলেছে প্রয়োজনে রোজ শুনানি হবে এবং এই সপ্তাহের মধ্যেই, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার, এই সপ্তাহের মধ্যেই কিন্তু নিষ্পত্তি হওয়ার চান্সেস আছে। এটা এই টাইম বাই করার যে স্ট্র্যাটেজি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং এই মামলার ফয়সলার উপরে অনেক কিছু নির্ভর করছে। বিভিন্ন রাজ্যে সেখানকার সরকারি কর্মচারীরাও ডিএকে তাদের মৌলিক অধিকার বলে স্বীকৃতি পাবেন কিনা, কেন্দ্রীয় হারেই তাদের ডিএ প্রাপ্য কিনা, এই ব্যাপারগুলো ফয়সলা হয়ে যাবে চূড়ান্ত সুপ্রিম কোর্টের এই রায়। রাজ্য সরকার ডিএটা দিতে চাইছে না, এটা খুব স্পষ্ট। সেই জন্য তারা বলছে আগে খতিয়ে দেখতে হবে ঠিক কত টাকা প্রাপ্য। তাহলে এতদিন কি করছিলেন? কিছুই করেননি। এগুলো সময় কেনার কৌশল। পাড়ায় সমাধানে 8,000 কোটি টাকা খরচ করছেন, সেই টাকার তো বাজেট বরাদ্দ ছিল না। আমাদের পাড়া আমাদের সময়। হ্যাঁ, তাহলে রাজ্য সরকার আইনজীবীরা আদালতে বলেছে যে এখন দিতে হলে টাকা কোত্থেকে পাবো, বাজেটে তো নেই, কেন্দ্রীয় সরকারকে অনুমতি নিয়ে ঋণ করতে হবে। আরে ঋণ তো রাজ্য সরকার প্রতিক্ষেপেই করে, ঋণের বোঝা তো বাড়ছে। আসলে ডিএ দেওয়াটা এদের উদ্দেশ্য নয়। সরকারি কর্মচারীরা তৃণমূলের সমর্থক নয় বলেই শাসক দল মনে করে। সেই জন্য যত রকমভাবে তাদের এই ন্যায্য দাবিকে পিছনে ঠেলে রাখা যায়, সেটাই তাদের একমাত্র উদ্দেশ্য। না, আগামী দিনে কি আপনার মনে হয় অর্কদা যে এর কোনো আদালত বলবে এই সপ্তাহের লাস্টের? সেটা বলতে পারবো না, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত, সবাইকে মানতে হবে। ওকে অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকের আজকের পর্বে খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যান্য পর্বেই আপনারা, সবকটা পর্বেই আপনারা প্রচুর মানুষজন জিজ্ঞেস করেন, বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করেন। আমরা চাইবো আপনারা আরও জিজ্ঞেস করুন, কিন্তু একসঙ্গে এতগুলো প্রশ্ন নেওয়া তো একটি পর্বে সম্ভব নয়। কিন্তু মোটামুটি যেগুলো কমন কোয়েশ্চেন্স থাকে আমরা নিয়ে কিন্তু ডিসকাস করি। এবং আজকের পর্বে বঙ্গে, পশ্চিমবঙ্গে, আপনার পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন হওয়ার কোনো রকম পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হচ্ছে? কারণ এসআইআর, নির্বাচন কমিশন যদি নির্বিঘ্নে পশ্চিমবঙ্গে না করতে পারে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কি? এই নিয়ে কিন্তু দিল্লিতে জোর জল্পনা চলছে। আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করলাম
অর্কপ্রভ সরকার যিনি থাকেন আমাদের প্রতিটি পর্বে হট সিটে হট টকে বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরলেন যে কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে, কোন পিকচারে রাষ্ট্রপতি শাসন বঙ্গে ভোটের আগে এসআইআর নির্বিঘ্নে যাতে নির্বাচন কমিশন করতে পারে, এখানে হতে পারে, এটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করলাম। তার মধ্যে এসআইআর নিয়ে দেখুন তোলপাড় চলছে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে, এবং নির্বাচন কমিশনকে বলা হচ্ছে, শাসক দল বলছে নির্বাচন কমিশনে যারা আছেন তারা বিজেপির লোক, অর্থাৎ বিজেপি দল প্রধান বিরোধী দল, তারাই নির্বাচন কমিশনে কারা বসবেন, কারা চালাবেন তারা ঠিক করে দিচ্ছে। মানে ডিরেক্টলি বলতে গেলে, ইনডাইরেক্টলি বলতে গেলে বি টিম, বিজেপির বি টিম নির্বাচন কমিশন, তৃণমূলের, এটাই কিন্তু ন্যারেটিভ। অন্যদিকে বিজেপির বক্তব্য কি, তারা বলছে এসআইআর হবেই এবং যারা অনুপ্রবেশকারী তাদেরই নাম বাদ যাবে। বিহারের পর পশ্চিমবঙ্গেও তাই হবে। এসআইআর আগেও হয়েছে, কিন্তু এইবার এসআইআর একটু অন্য রকম। এই নিয়ে কিন্তু একদম তুঙ্গে তরজা, বঙ্গের রাজনীতির তুঙ্গে তরজা এই মুহূর্তে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন প্রতিদিন চলছে। তার সঙ্গে দেখুন এই যে বাংলায় কথা বললেই বাংলাদেশি পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে, সে মহারাষ্ট্র হোক, পাঞ্জাব হোক, যে অন্যান্য যেখানে বিজেপি শাসিত রাজ্য, আসাম হোক, যেখানেই হোক না কেন, সেখানে বাংলায় কথা বললে নাকি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। এবং বাংলার মানুষজন, অর্থাৎ বাংলার পরিযায়ী শ্রমিক, তারা ওখানে কাজ করছে, তাদেরকে নাকি হেনস্থা করা হচ্ছে। এটা নিয়েও কিন্তু জোর তরজা চলছে। বাঙালি অস্মিতা, বাঙালি আবেগ, বাংলা ভাষা সন্ত্রাস হচ্ছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই ন্যারেটিভ কিন্তু তৃণমূল সামনে আনছে। অর্থাৎ চোর লড়াই চলছে। একদিকে এসআইআর, বিএলওদেরকে মুখ্যমন্ত্রী বলছেন ক্ষণিকের অতিথি নির্বাচন কমিশন, আপনারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, নির্বাচন কমিশন চলে যাওয়ার পর কি হবে, তাহলে বিএলওরা কি করবেন? আবার তার মধ্যে থেকে কিছু বিএলও দেখছেন, আমরা আগের পরে বলেছি আপনাদেরকে, আমরা যেটা সত্যি ন্যায্য সেটাই করব। এই ন্যারেটিভ বোধহয় বাংলা আগে দেখেনি নির্বাচনের আগে। যাই হোক, আমরা আজকের পর্বে সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ডিএ নিয়ে খুব ইম্পর্টেন্ট আপডেট, আজকে কিন্তু ডিএর মামলার শুনানি আগামীকাল হবে, মঙ্গলবার হবে, এবং দরকারে সুপ্রিম কোর্ট বলছে রোজ শুনানি হবে এবং নিষ্পত্তি এই উইকেই, এই সপ্তাহে কিন্তু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। সেদিকে প্রত্যেকে, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার্স বিশেষ করে যারা, তাদের নজর থাকবে। এই নিয়ে আমরা অনেক অনুষ্ঠান করেছি, কি হলে কি হতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে। আজকের পর্ব এ পর্যন্তই। আপনারা আজকেও কমেন্ট করবেন, জানাবেন আপনারা কি জানতে চান। আমরা পরের পর্ব যেগুলো হবে সেগুলোতে আপনাদের সামনে সেই পয়েন্টগুলো যতগুলো সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।